প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা ফুসফুসের নানাবিধ সমস্যার কথা বলি এবং সমস্যার সমাধান জানার চেষ্টা করি বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ফুসফুসের সমস্যা এই বিষয় নিয়ে, এবং এই ফুসফুসের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষবিধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, বর্তমানে পরিচালক হিসেবে আছেন জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতালে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন, যিনি বক্ষবিধি বিশেষজ্ঞ হিসেবে আছেন জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ইদানিং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা যেমন বায়ু দূষণ, ধোঁয়া, পরিবেশগত বিপর্যয় ইত্যাদির কারণে ফুসফুসের বিভিন্ন রোগের প্রকোপ উদ্বেগজনক হারে আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আসলে আমাদের দেশের চিত্রটি কীরকম, ফুসফুসের রোগের প্রকোপটা কীরকম? আসলে আপনারা জানেন এবং পত্রপত্রিকায় দেখছেন যে ঢাকা শহর পৃথিবীতে সবচেয়ে বেশি দূষণের এরিয়া বা এলাকা। আমাদের এখানে বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে ঘর থেকে বের হইলেই আমরা বিভিন্ন শ্বাসকষ্ট, কাশি এগুলোতে ভুগি। তো আমাদের যে এয়ার যেটা আমরা শ্বাস নিচ্ছি সেটা প্রথমে আমাদের যাচ্ছে ফুসফুসে, এবং ফুসফুসে যে বিভিন্ন প্রদাহ সৃষ্টি করে, যেমন সিওপিডি, অ্যাজমা এক্সাজারবেশন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং ইভেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা এটাকে ইনিশিয়েট করে বা এক্সাজারেট করে। তো আসলে এইগুলোর থেকে বাঁচতে হলে আমাদেরকে বায়ু দূষণ কমাতে হবে এবং একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি রাস্তায় বের হইলে দেখেন এদিকে কাজ হচ্ছে, ওইদিকে কাজ হচ্ছে, এবং কোনো কোঅর্ডিনেশন ছাড়াই একটা রাস্তায় বছরে হয়তো 3 বার খোঁড়া হচ্ছে। কেউ হয়তো রাস্তা মেরামতের জন্য, কেউ ইলেকট্রিসিটির জন্য, কেউ ওয়াশার জন্য। তো এগুলো যদি সমন্বিতভাবে করে তাহলে হয়তো আমাদের বায়ু দূষণটা একটু কমে আসবে, এবং এই বায়ু দূষণ জাতীয় রোগ যেটা ফুসফুসকে আক্রান্ত করে সেগুলো থেকে আমরা অনেক রিলিফ পাবো। আপনারা যদি ঢাকা শহরের বাইরেই যান, যেমন সিলেট শহরে, ওখানে যা দেখবেন যে ওখানে স্টোন ক্রাশিং হয় এবং বালি হয়, এবং ওখান থেকে আমরা অনেক রুগী পাই যেগুলা অনেক দিন এক্সপোজার থাকে স্টোন ক্রাশিংয়ে, তারা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি আমরা, সেগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। কাজেই এই ফুসফুসের রোগ থেকে, প্রদাহ থেকে বাঁচতে হলে এই বায়ু দূষণ কমানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বায়ু দূষণের কথা শুনেছি, আমরা আরও শুনি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের সংক্রামক রোগগুলো অনেক বেড়ে যাচ্ছে। তো এই যে সংক্রামক রোগ বা অসংক্রামক রোগ যেগুলো ফুসফুসকে আক্রান্ত করছে, এগুলোর প্রাদুর্ভাব আমাদের দেশে কী রকম, বা যদি মোটা দাগে বলতে চাই যে কী কী ধরনের রোগ সাধারণত দেখা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যে আপনি যেগুলো বলেছেন যে সংক্রামক এবং অসংক্রামক রোগ যেগুলো আছে, তার মধ্যে প্রধানত যে দুটো রোগ আমরা বলি, একটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, যেটি অসংক্রামক রোগ একটি, সাথে আছে সিওপিডি, যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মোটা দাগে এই দুটোই আমাদের হচ্ছে গিয়ে আমাদের ফুসফুসের সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এছাড়াও আরও কিছু রোগ আছে যেটা আমরা বলি ডিপিএলডি, এটা একটি রোগ আছে, খুবই মারাত্মক একটি রোগ যেখানে ফুসফুসটা শুকিয়ে যায়। এছাড়া আমাদের যে সংক্রামক যদি বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেশের জন্য সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। এই যক্ষ্মা রোগীর সংখ্যা আমাদের দেশে কিন্তু অনেক বেশি, এবং শুধু যক্ষ্মা চিকিৎসাও তো আছে আমাদের দেশে, কিন্তু যেহেতু অনেক সময় দেখা যায় আমরা যক্ষ্মা রোগীগুলো আমাদের দেরিতে ডায়াগনোসিস হয়, তার ফলে যক্ষ্মা ভালো হয়ে গেলেও তারপরে যে ফুসফুসের ক্ষতগুলো সেটা কিন্তু থেকে যায়, যে আমরা বলি যে ব্রঙ্কিয়েক্টিসিস বা বিভিন্ন ধরনের ফুসফুসের ক্ষত থেকে যাওয়ার ফলে যে রোগগুলো হয় সেটাও আছে আর কি। এভাবে বললে যে আমরা যদি মোটা দাগে বলি যে আমাদের কয়েকটি ডিজিজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রাদুর্ভাব বেশি, অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস বা যক্ষ্মা, এবং হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়েক্টিসিস, ডিপিএলডি, এই কয়েকটা ডিজিজই আমাদের দেশে আসলে ফুসফুস বেশি আক্রান্ত হয়। আচ্ছা, ধন্যবাদ। বেশ কিছু রোগের নাম শুনলাম ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে আবার একটু আসছি। আমরা এই ধরনের রোগগুলো যেমন আমরা দেখছি যে প্রতি ঋতুর পরিবর্তনের সাথে মানুষজনের শ্বাসের সমস্যা হচ্ছে, কারো কাশি হচ্ছে, কাশি ভালো হচ্ছে না, কারো তার সাথে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে বা বুকে চাপ দিয়ে ধরছে। এই যে বিভিন্ন ধরনের ঋতুর সাথে সম্পর্ক, এই ধরনের রোগগুলো
সাধারণত কি কারণে হয় এবং সেগুলোর সাথে ফুসফুসের রোগের কি সম্পর্ক? আমার আগের বক্তা থেকে আপনারা শুনছেন যে বাংলাদেশের মধ্যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, আইএলডি, টিউবারকুলোসিস এগুলোই বেশি। তো অ্যাজমা সাধারণত এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড অনেকটা, যদি আব্বা আম্মা ভাই বোন নানা নানি দাদা দাদি তাদের থেকে থাকে তাহলে তাদের ডিসেন্ডেন্ট তারাও অ্যাজমাতে সাধারণত ভোগে। তো এই ভোগাটা এটা আসলে এপিসোডিক অ্যাটাক। সাধারণত দেখা যায় কিছুদিন একটা রোগ ভালো থাকে, তারপর আবার অ্যাজমা হয় বা শ্বাসকষ্ট হাঁপানি হয়, আবার কিছুদিন ভালো থাকে, এরকম হয়। এই ভালো থাকা এবং অ্যাটাক হওয়া এটা সাধারণত চেঞ্জ অফ সিজন যখন হয়, যখন ঋতুর পরিবর্তন হয়, তখন আবহাওয়ার তারতম্য হয় এবং শীত থেকে গরম, গরম থেকে শীত, এই ট্রানজিশন পিরিয়ডটা যেগুলা, এগুলাতে সাধারণত এই সময়গুলোতে এগুলো এক্সাজারবেশন হয় ডিউ টু টেম্পারেচার বলেন বা ওয়েদার বলেন, সেগুলোর পরিবর্তনের জন্য। তো আমাদের এগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে সিজন চেঞ্জের আগেই, যেমন একটা পেশেন্ট অ্যাজমাতে ভুগতেছে, তাকে কষাস হতে হবে যে আমার এটা হতে পারে, সেই জন্য তাকে ওই যেমন শীত থেকে নিজকে রক্ষা করতে হবে, ধুলাবালিতে নিজকে রক্ষা করতে হবে, বের হইলে দরকার হলে মাস্ক পরতে হবে। তো এই চেঞ্জ অফ সিজনগুলোতে সাধারণত তাদেরকে একটু কষাস থাকতে হবে। সিওপিডিও সেম। সিওপিডি তো সাধারণত এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড রোগ না, এটা সাধারণত স্মোকিং, ধুলাবালি এবং এনভায়রনমেন্টাল পলিউশন এগুলোতে হয়। সেগুলো সেম, যেহেতু ফুসফুসে একটু ক্ষত সৃষ্টি করে বলেন বা ইনফ্লামেশন হয় যেটাকে আমরা বলি, সেগুলোও সেই ঋতু চেঞ্জের সময়, আবহাওয়া চেঞ্জের সময় সাধারণত এক্সাজারবেশন হয়, তাদেরকে কষাস থাকতে হবে। আমাদের দেশে আরেকটি বড় উদ্বেগজনক ব্যাপার হচ্ছে তামাকজাত দ্রব্যের ব্যবহারটা বৃদ্ধি পাচ্ছে। তো ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, তার সাথে যেমন আমরা ধূমপানের কথা শুনলাম, কিন্তু অনেকে আছে যে এই তামাক পাতা চাবিয়ে খাচ্ছে বা অন্য আরও কিছু ভাবে এগুলো ব্যবহার করছে। তো এগুলো কি ফুসফুসের কোনো রোগ তৈরি করতে পারে? আমাদের দেশে যত ধরনের আমরা ফুসফুসজনিত রোগ দেখি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাকজাত দ্রব্য। হ্যাঁ, এটাতে তামাকজাত দ্রব্য বলতে আমরা শুধু যে সিগারেট বোঝাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমাদের আরও অনেকগুলো আছে যেগুলো ধোঁয়াবিহীন আছে, ঠিক আছে? আমরা যে সাদা পাতা, জর্দা, আপনার গুল, অনেকে হুক্কা, এই ধরনের যে গ্রামেগঞ্জে বেশি ইউজ হচ্ছে, এগুলোও ফুসফুসের বিভিন্ন ধরনের রোগের জন্য অন্যতম প্রধান কারণ। এবং এগুলোতে শুধু যে আমরা যেটা বললাম সিওপিডি বা ইস্যু হচ্ছে, সেটা ছাড়াও কিন্তু ক্যান্সার হয়। ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, সাথে শুধু ফুসফুস না, আমি বলবো যে ফুসফুসের সাথে যে মুখ গহ্বরের যে মুখের ওরাল ক্যান্সার যেগুলো, এটারও অন্যতম প্রধান কারণ হচ্ছে এই নিকোটিন বা ধূমপান এবং বিভিন্ন ধরনের ধোঁয়াবিহীন যে তামাকগুলো আছে, হ্যাঁ, যেটা আমরা বললাম সাদা পাতা, জর্দা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অন্যতম প্রধান কারণ। ধন্যবাদ। আমরা একটু পুরনো কথায় চলে আসি। একটি পরিসংখ্যান রয়েছে এবং যার সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্পর্ক আছে, সেটি হচ্ছে সিওপিডি রোগের ক্ষেত্রে আমাদের দেশে প্রাদুর্ভাব ছিল 2007-08 দিকে 12.5, বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব ছিল। তো এখন আমরা 2025-এ এসে দাঁড়িয়েছি। এখন কি চিত্রটি এরকম নাকি চিত্রটি তার তুলনায় ভয়াবহ? ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই। বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা স্টাডি করেছিল, কিন্তু পরে আরেকটা স্টাডি করার তাদের প্ল্যান ছিল, যদিও সেই স্টাডিটা এখনো কমপ্লিট হয় নাই বা ইনিশিয়েশন হয়। ওই স্টাডিটা করলে আমরা বুঝতে পারতাম যে সে আমাদের 12.5% থেকে বাড়ছে বা কমছে। তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাড়ছে, কমছে বলে আমার মনে হয় না। এবং বিশেষ করে এগুলা গ্রামে গঞ্জে যারা হুক্কা খায়, আমরা সিগারেট, যারা আনফিল্টার্ড সিগারেট খায় বা বিড়ি বলি আমরা, যেগুলো বিড়ি খায়, আর যারা বায়োমাস্ক ইউজ করে বিশেষ করে মহিলারা, তাদের মধ্যে এই প্রকোপটা অনেক বেশি। আচ্ছা, তো আমাদের আসলে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। যদি আমরা সিগারেটকে অ্যাভয়েড করতে পারি, বাদ দিতে পারি, বায়োমাস ইউজ বাদ দিতে পারি, তাহলে হয়তো আমাদের এগুলা আরও কমে আসবে সিওপিডি। আর সিওপিডি সাধারণত পেশেন্টরা আক্রান্ত হয় 50-60-র দিকে। কাজেই আমাদেরকে নিজেদের স্বার্থেই এবং সমাজের স্বার্থে, ওইটা একটা যেমন 40 বছর একটা গ্রোয়িং এজ, এবং ওই এজটা একটা অ্যাক্টিভ এজ, এবং দেশের ইকোনমিক কন্ডিশনের জন্য এটা আমাদের খুব ভালনারেবল এজ বলি আমরা। তো এই সময়টাকে রক্ষা করার জন্য, এই সময়টাকে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের সবাইকে এগুলো অ্যাভয়েড করতে হবে। স্মোকিং বলেন, বায়োমাস ইউজ বলেন, এনভায়রনমেন্টাল পলিউশন বলেন। জি, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে আবার একটু আসলাম। আমরা
সিওপিডির কথা শুনলাম, কিন্তু সবচেয়ে বেশি বোধহয় যেই সমস্যাটি সম্পর্কে সবাই পরিচিত তা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এর প্রকোপ আমাদের দেশে আসলে কী রকম? আচ্ছা, অ্যাজমা সারা পৃথিবীতে এটার প্রকোপ অনেক বেশি। লাস্ট যে স্টাডিটি আছে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রায় 34 কোটি মানুষ আসলে অ্যাজমাতে আক্রান্ত। আচ্ছা। হ্যাঁ, আমাদের দেশে রিসেন্ট কোনো ডাটা নেই, তবু যেটা আমরা জানতে পারি যে প্রায় 1 কোটির মতো মানুষ বাংলাদেশে অ্যাজমায় আক্রান্ত। হ্যাঁ, এবং এটা দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? কারণ হচ্ছে এই যে স্যার যেটা বললেন যে আমাদের যে অ্যাজমা তো একটা কারণ হচ্ছে জেনেটিক কারণ, সেটা আছে। এছাড়া এই যে বায়ু দূষণ, বিভিন্ন ধরনের ইনফেকশন, এগুলো একটা কারণ যে আমাদের দেশে দিন দিন অ্যাজমার প্রকোপ বৃদ্ধি হওয়ার অন্যতম প্রধান কারণ বলে মনে করি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে আবার একটু জানতে চাই, আমরা টিউবারকিউলোসিস বা যক্ষ্মা নিয়ে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু এখনও আমাদের দেশ রয়েছে এই প্রথম 10টি দেশের মধ্যে অন্যতম, যেখানে বলা হয় যে হাই বার্ডেন কান্ট্রি বা সবচেয়ে বেশি যক্ষ্মার প্রাদুর্ভাব যেসব দেশগুলোতে রয়েছে তার মধ্যে অন্যতম। তো আমাদের দেশে আসলে যক্ষ্মার চিত্রটি কীরকম? আসলে আমাদের যক্ষ্মার প্রকোপ, ওই যে আপনি বললেন তো হাই বার্ডেন কান্ট্রি 10টার মধ্যে একটা আমরা, আমাদের এটা কারণ কিছু আছে। একটা হলো যে আমরা আসলে ঠিকমতো পৌঁছাতে পারতেছি কিনা ওষুধপত্র পেশেন্টদের কাছে, পেশেন্টের অ্যাওয়ারনেস বাড়াতে পারতেছি কিনা। একটা সাধারণত দেখা গেল যে একটা পেশেন্ট জ্বর নিয়ে কাশি নিয়ে আমাদের কাছে আসলো, আমরা তাকে টিউবারকুলোসিস ডায়াগনোস করলাম, আমরা ওষুধও দিলাম। দেখা গেলো যে 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে সে ভালো ফিল করলো, করার পরে সে ওষুধ বন্ধ করে দিল। তারপরে সেকেন্ড টাইম যেটা হয় সেটাকে আমরা রিল্যাপস কেস বলি, সেটা কিন্তু আরও ডেঞ্জারাস এই নর্মাল টিউবারকুলোসিস থেকে। তো এখানে বোথ দ্য পেশেন্টস এবং ডক্টরস দুইজনেরই লেকিংস আছে। যদি আমরা ঠিকমতো বুঝাইতে না পারি, পেশেন্টের কাছে ঠিকমতো ওষুধপত্র দিতে না পারি, তাহলে তো সেটা আমরা সাধারণত এমডিআর টিবি বলি, এমডিআর টিবি ডেভেলপ করবে। আমি একটা ছোট ঘটনা বলতেছি। আমি ওই সময় স্টুডেন্ট, এনআইডিসিএইচি, তো একটা এমডিআর ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে পেশেন্টের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, প্রায় 1 মাস 1.5 মাস ওষুধ খেয়ে ফেলছে। তো পরে আমরা ভাবলাম ঘটনাটা কি। পরে তার যখন বিছানাটা উল্টালাম, আমরা দেখি যে সব ওষুধ বিছানার নিচে, সে আসলে কোনো ওষুধই খায় নাই। তো এইটা আসলে উচিত হচ্ছিল যে ওই সময় যারা অ্যাটেন্ডেন্স বা সিস্টার যারা, তারা নিজে খেয়ে দেওয়া, পেশেন্টকে খাওয়াই দেওয়া। হ্যাঁ, এই সাধারণত অ্যান্টি-টিবি ড্রাগগুলো একটু টক্সিক, পেশেন্টের খেলে একটু নসিয়া বমিটিং হয় এবং সেই জন্য পেশেন্টরা সহজে খেতে চায় না। এই জন্য সুপারভাইজড ওষুধ খাওয়াইতে হবে তাদেরকে। যদি হয় তাহলে আমরা হয়তো একটু নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবং আমাদের ডাটার ব্যাপারেও আমি একটু কনফিউজড। আমি সিলেট মেডিকেলে ছিলাম, ওখানে টেস্ট ক্লিনিকেও কিছুদিন ছিলাম। তো ওখানে যে ডাটা আসে যে সবগুলো দেখা যাচ্ছে ইমপ্রুভ, কিন্তু আমরা ক্লিনিক্যাল সেটিংসে খুব বেশি যে পাচ্ছি তা না, এবং মনে হচ্ছে যে আগের মতোই বা বাড়ছে বরঞ্চ কমে নাই। এটা কারণগুলো ওই যে আমি বললাম, যেগুলা ঠিকমতো পেশেন্ট খাচ্ছে না, পেশেন্টে বুঝাইতে পারতেছি না আমরা, এবং পেশেন্ট তার যাদের আমরা জানি যে এটা একটা ছোঁয়াছাই রোগ, যদি পেশেন্টের সংস্পর্শে বাচ্চা, আব্বা মা যারাই আসে, তাদের সে যদি হাইজিন মেনটেন না করে, তাহলে হাঁচি কাশির সাথে জীবাণু বের হয় এবং সেটাতে তারাও আক্রান্ত হয়। এই জন্য দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে একজন আক্রান্ত হলে আরও আশেপাশের লোকজন আক্রান্ত হয়। কাজে এগুলো পেশেন্টকে ভালোভাবে বুঝাতে হবে এবং সেটা মেনটেন করতে হবে, তাইলে হয়তো আমরা প্রকোপ কমাতে পারবো। জি, আমরা এ নিয়ে আরও কথা বলবো। এখন একটি ছোট বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বাংলাদেশি ফুসফুসের স্বাস্থ্য ব্যবস্থা। কথা বলছিলাম যক্ষ্মা নিয়ে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে একটু আবার জানতে চাচ্ছি, আমরা সবসময় শুনি বা বাংলাদেশের পরিচিত নাম হচ্ছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, যাকে আগে বলা হতো টিবি চিকিৎসাগার, যেখানে পরিচালক হিসেবে বর্তমানে আপনি আছেন। আপনার কাছে আছে সবচেয়ে জটিল যে অবস্থাগুলো সেগুলো, কিন্তু তার বাইরে পুরো দেশে রয়েছে প্রচুর যক্ষ্মার রোগী। আপনার কাছে কি মনে হয় যে এই যে জটিল অবস্থাগুলো তৈরি হচ্ছে, এগুলোর পিছনে দায়টা কার?
আচ্ছা, এগুলো আমি একটু আগে বলছি, এটাতে কিন্তু আমাদের নিজেদেরও দায় আছে, প্লাস পেশেন্টদের তাদেরও দায় আছে। আমাদের দায় হলো যেটা আমরা ঠিকমতো ডিটেকশন করতে পারতেছি কিনা, টিউবারকুলোসিস ঠিকমতো ড্রাগ পৌঁছাতে পারতেছে কিনা, এবং যে পেশেন্ট সেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে কিনা। এবং আগে তো পেশেন্টদেরকে সাধারণত হসপিটালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হতো এবং এমডিআর টিবিকে অনেক দিন ভর্তি রাখতে হতো। কিন্তু এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে এবং রেজিমেন্টও অনেক চেঞ্জ হয়েছে। আমরা পেশেন্টকে ছেড়ে দিচ্ছি, যেমন এমডিআর টিবি যে 1 মাসের মতো আমরা এখন হয়তো রাখি, তারপর আমরা বাসার লোকালিটিতে ছেড়ে দিচ্ছি। এবং সে লোকালিটিতে যাওয়ার পরে সে ওষুধ ঠিকমতো খাচ্ছে কিনা সেটা কিন্তু সুপারভাইজড আদৌ কতটুকু হচ্ছে এটা নিয়ে কিন্তু কোশ্চেনেবল। তো আমার মনে হচ্ছে যে যারা ক্রিটিক্যাল পেশেন্ট বা যারা বেশি বলবো যে সোয়াশায়ী, তাদেরকে যদি আরও কিছুদিন হসপিটালে রেখে আমরা কনফাইন্ড রেখে চিকিৎসা দিতে পারতাম, তাইলে হয়তো বা লোকালিটিতে কম ছড়াতো। এবং সে লোকালিটিতে যাওয়ার পর আব্বা মার সাথে মিশে, বাচ্চাদের সাথে মিশে, অন্য আত্মীয় স্বজনদের সাথে মিশে তারাও আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। তো আমার মনে হচ্ছে এই ব্যাপারে আমাদের চিন্তা করার সুযোগ আছে যে আমরা আদৌ কি তাদেরকে ওইভাবে ছেড়ে দিব, নাকি তাদেরকে আরও কিছুদিন কনফাইন রেখে তারপর আমরা চিকিৎসা দিব। টিউবারকুলোসিস আসলে তো একটা মরণব্যাধি তো আছেই, এবং এটা আফটার ইফেক্টও অনেক। একটু আগে আমার সহকর্মী বলছেন যে টিউবারকুলোসিস হওয়ার পরে আরেকটাও কিছু ক্ষত থেকে যায়, এগুলো আমরা ব্রঙ্কাইটিস বলি, পোস্টিভ ব্রঙ্কাইটিস, পোস্টিভ ফাইব্রোসিস, পোস্টিভ কোলাপস। এগুলা হলে কিন্তু সারা জীবন একটা পেশেন্ট ভুগতে থাকে, সে আমৃত্যু তাকে এই কষ্ট নিয়ে থাকতে হয়। কাজে এগুলা প্রিভেন্ট করার জন্য আমাদের আর্লি ডিটেকশন, আর্লি চিকিৎসা খুবই জরুরি। জি, ধন্যবাদ। তো বাংলাদেশের ফুসফুসের স্বাস্থ্য ব্যবস্থায় যক্ষ্মার চিত্রটি আমরা পেলাম। এখানে আমি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপনার কাছে একটু জানতে চাই, আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা কি যথেষ্ট পরিমাণ আছে কিনা বলে আপনি মনে করেন? আমি মনে করি আসলে যক্ষ্মার যে চিকিৎসা ব্যবস্থা আছে, হ্যাঁ আছে সেটা, কিন্তু আমাদের সমস্যা যেখানে হচ্ছে আমরা আসলে যে পেশেন্টের যে যারা যক্ষ্মা রোগী, আমরা ওইভাবে তাদেরকে কাউন্সেলিং করতে পারি না আসলে। কারণ যদি আমরা যে কাউন্সেলিং করতে পারতাম এবং এই রোগ সম্পর্কে, এই রোগটা কীভাবে ছড়াচ্ছে বা কীভাবে প্রতিরোধ করা যায়, আমরা যদি সেটা পেশেন্টকে, পেশেন্টের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে বোঝাতে পারতাম, তাহলে মনে হয় যক্ষ্মা রোগীর সংখ্যা এভাবে বাড়তো না। কারণ হচ্ছে আমাদের চিকিৎসা আছে, আমরা চিকিৎসকরা যারা যক্ষ্মা রোগী চিকিৎসা দেওয়ার মতো ক্যাপাবল চিকিৎসক এখন বাংলাদেশে আছে এবং স্বাস্থ্য ব্যবস্থাও সেটা আছে। কিন্তু যেটা হচ্ছে যে এত চিকিৎসা দেওয়ার পরও কেন রোগী বাড়ছে? তাহলে স্যার যেটা বললেন যে আমরা রোগীরা অনেক সময় দেখালে ওষুধ খায় না, নিয়মিত ওষুধ খাচ্ছে না, তার ফলে ভালো হচ্ছে না। এবং যে হাইজিন মেনটেন করা বা কিছুদিন একটু মাস্ক পরা, একটু পরিবারের সদস্য থেকে একটু দূরে থাকা, এই জিনিসগুলো আমরা করতে পারছি না। এর ফলে যেহেতু যক্ষ্মা একটি ছোঁয়াচে রোগ, দেখা যাচ্ছে যে তার একজন আক্রান্ত হলে ওই পরিবারের অন্যান্য সদস্যরাও আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা এবং দিন দিন বাড়ছে, একজন থেকে আরেকজন হচ্ছে। আর আমরা যে একটু যে কনফাইন থাকা কিছুদিন, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ, ওই সময় আমাদের স্পুটামগুলো পজিটিভ থাকে এবং ওই সময়ই রোগগুলো ছড়ায়। আমরা যে স্পুটাম, আমাদের যে হাইজিন মেনটেন করা, নর্মাল যে টিকিট মেনটেন করা, এটা আমরা করতে পারি না। এর ফলে হচ্ছে গিয়ে এই যক্ষ্মার রোগীর সংখ্যা চিকিৎসা দেওয়া সত্ত্বেও বাড়ছে। তাহলে আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারি, পেশেন্টকে কাউন্সিলিং করতে পারি, পেশেন্টের পরিবার যারা আছে, সদস্য সংখ্যা যারা আছে তার আশেপাশে থাকেন, তাদেরকে কাউন্সিলিং করতে পারি যে রোগটা কী, কীভাবে ছড়াচ্ছে, কেন ওষুধ, এটার গুরুত্ব কী, কেন আমরা ওষুধটা আমাদের নিয়মিত 6 মাস খেতে হবে, এটা যদি আমরা পেশেন্টকে বুঝতে পারি, পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে করতে পারি, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন তারাও যদি একটু আন্তরিক হন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ডক্টর মোহাম্মদ এল হোসেন স্যার, আপনার কাছে আবার জানতে চাই, আমরা যক্ষ্মা নিয়ে অনেক কথা শুনলাম, কিন্তু তার সাথে একটি রোগের কথা প্রাথমিকভাবে তুলে এসেছিল, তা হচ্ছে আপনি বলেছিলেন ফুসফুসে শুকিয়ে যাওয়ার রোগ, বা যেটিকে আপনি আইএলডি বলছিলেন। তো এই রোগটি আসলে কি এবং এর পিছনে কারণটি জানতে চাই যে কেন এই রোগটি তৈরি হচ্ছে। আসলে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিপিএলডি যাই আমরা বলি না কেন, একই জিনিস, তো বিভিন্ন ফর্মে আমাদের কাছে প্রেজেন্ট করে। এগুলো সাধারণত কিছু আছে যে যেটি ডিটারমাইন্ড থাকে, আর কিছু হলে সাধারণত এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য মেইনলি হয়। আমি একটু আগে বলছি আপনাদেরকে যে স্টোন ক্রাশিং যেখানে হয়, আপনার বের হইলেই দেখবেন, বিশেষ করে কেরানীগঞ্জে ওদিকে দেখবেন যে ইট ভাটা আছে, যে ইট ভাটার ওখান থেকে যে ধোঁয়া বের হয়, এবং এগুলোই সাধারণত লাংসে যায়, ফুসফুসে যায় ব্যাকটেরিয়া ইনজুরি করে, এবং সেখান থেকে ইনফ্লামেশন হয়, এবং সেখান থেকেই সাধারণত এই রোগগুলোর উৎপত্তি হয়।
আচ্ছা। তো ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ বা আইএলডি যেগুলো বলি, এই পেশেন্টটাকে আমরা এটাকে বলি ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ, ইটস প্রোগ্রেশন ক্যান নট বি স্টপড বাট ক্যান বি ডিলেড। মানে হচ্ছে এটার প্রোগ্রেশন হতে থাকে, এটা সাধারণত যেই হারে প্রোগ্রেশন হয়, আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি কত 70 to 70 এই জাতীয়, সাধারণত পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে। কিন্তু সেটা হচ্ছে যদি সে যে ইনিশিয়েটিং ফ্যাক্টর আছে বা যে এক্সাইটিং ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোতে যদি দূরে থাকে এবং চিকিৎসা নেয়, তাহলে সে নর্মাল লাইফ এক্সপেন্সি কাটাতে পারে। কিন্তু আমাদের দেখে আপনি লক্ষ্য করবেন এগুলা সাধারণত আইএলডিগুলো ওই যেখানে ধুলাবালি বেশি থাকে, স্টোন ক্রাশিং বলছে থাকে, ইটের ভাটা থাকে, ওইসব এরিয়াতে লোকজনদের বেশি হয়। এবং আমি একবার আমার ওই সময় স্টুডেন্ট একটা এনআইডিসিএসের একটা কথাই বলি, আমাদের এক স্যার ছিলেন, তো স্যার একদিন আমাদেরকে, আমরা ওই সময় ডাইকা নিয়ে গেলো এক রুমের মধ্যে, তো গেলাম পর দিয়ে একটা পেশেন্ট বসে আছে। তো পেশেন্টকে বললো যে বাবা তুমি কাশি দাও তো। সে কাশি দিচ্ছে আর ছোট ছোট পাথর পড়তেছে, কাশি দিচ্ছে, ছোট ছোট পাথর পড়তেছে। আচ্ছা, এটা ছিল আসলে লিথিয়াসিসের মতো, এবং সেটাও তার আইএলডি ছিল। সে স্টোন ক্রাশিংয়ে ওখানে কাজ করতো এবং অনেক বছর ধরে সে কাজ করতো। সেখান থেকে দেখা গেছে তার এরকম ফুসফুসের মধ্যে স্টোন জমা হচ্ছে, কাশি দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো, কাশি দিচ্ছে স্টোন পড়তেছে, কাশি দিচ্ছে স্টোন পড়তেছে। তো এরকম, তো আমরা যদি এই এক্সপোজারগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাইলে হয়তো আমরা এই যে শুকিয়ে যাওয়া বলেন বা আইএলডি বলেন, ডিপিএলডি বলেন, এগুলাকে সাধারণত আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। জি। এবং এই যে করোনার পরেও কিন্তু কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে যে তারা এই জাতীয় ফাইব্রোসিস হয় ফুসফুসের মধ্যে, সেই ফাইব্রোসিসে ভুগতেছে। এবং করোনা আসলে কোথায় কি করে গেছে এটা আসলে বলা মুশকিল। যাদের ডায়াবেটিস ছিল না তাদের ডায়াবেটিস হচ্ছে, যাদের আগে শ্বাসকষ্ট ছিল না তাদের শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই অনেকটা আইএলডির মতো প্রেজেন্ট করে। সাধারণত দেখি যে যারা আগে সিভিয়ার কোভিডে আক্রান্ত ছিল। জি জি। তো আমাদের কিছু এই ফাইব্রোসিসের কিছু ওষুধপত্র আছে, যদিও কস্টলি ওষুধ, সবাই হয়তো কিনতেও পারে না, এবং এগুলো দিলে আমরা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো, কিন্তু একেবারে ভালো হয়ে যাবে এটা আমরা বলতে পারি না। কাজেই পেশেন্টের প্রিভেনশন ইজ দ্য বেস্ট। পেশেন্ট যেসব এক্সপোজারে গেলে এগুলো হচ্ছে, সেগুলোতে একটু দূরে থাকতে হবে। আমাদের দেশে যেই সমস্যাটি বেশি বলা হয় তা হচ্ছে ডায়াগনোসিস বা বিভিন্ন ধরনের টেস্টের যে প্রতুলতা, সেই ব্যাপারটি, যে আমাদের দেশে এটি সহজলভ্য নয়, বা অনেক ক্ষেত্রে এগুলো পাওয়ার জন্য বাইরের দেশে যেতে হচ্ছে। আসলে কি চিত্রটি এরকম? আসলে যে ফুসফুসের যে ডিজিজগুলো আছে, এর যে ডায়াগনোসিসের জন্য যে আমাদের ইনস্ট্রুমেন্ট দরকার, যা ফ্যাসিলিটিস দরকার, আমি মনে করি এটা বাংলাদেশে আছে। হ্যাঁ, তবে কথা হচ্ছে গিয়ে এটা ঢাকায় হয়তো এটা পর্যাপ্ত আছে, ঢাকার বাইরে আমাদের যে বিভিন্ন যে জেলাগুলো আছে বা উপজেলা পর্যায়ে, সেটা হয়তো সবগুলো ডিজিজের ক্ষেত্রে পর্যাপ্ত নেই। তবে যে আমি যেটা বললাম আগেই, যে যক্ষা যে একটি ডিজিজ আছে, যে বললাম, আলোচনা করলাম আমরা এতক্ষণ ধরে, যক্ষার ডায়াগনোসিসের জন্য পর্যাপ্ত ব্যবস্থা বাংলাদেশের সর্বত্র আছে। হ্যাঁ, এছাড়া আমরা অ্যাজমা বা সিওপিডি, এই ডিজিজগুলো আমরা আমাদের জেলা পর্যায়ে বা বিভিন্ন আমাদের প্রান্তিক লেভেলে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। কয়েকটি ডিজিজ আছে, যেমন যেটা একটু স্যার আমরা আলোচনা করলাম, স্যার বললেন যে ফাইব্রোসিস বা ডিপিএলডি, আইএলডি যে রোগটা আছে, এটার জন্য হয়তো আলাদা কিছু ডায়াগনোসিসের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগে বা কিছু ফ্যাসিলিটিস লাগে, সেটা হয়তো বা আমাদের পেরিফেরিতে নেই, কিন্তু ঢাকায় বা বড় বড় শহরগুলোতে আছে। তবে এটা ঠিক যে হ্যাঁ, আমরা যদি আমাদের এই রোগ ডায়াগনোসিসের যে সরঞ্জামগুলো বা যে ব্যবস্থাগুলো আছে, এটা যদি আমরা আমাদের পেরিফেরিতে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, ইভেন জেলা পর্যায়ে বা আমাদের ঢাকার বাইরে যে মেডিকেল কলেজগুলো আছে, ওখানে পর্যাপ্ত পরিমাণে আরও দিতে পারি, তাহলে আমাদের যে রোগগুলো আছে এটা বাংলাদেশেই ডায়াগনোসিস করা সম্ভব, চিকিৎসা দেওয়া সম্ভব। এই ডিজিজের জন্য ডায়াগনোসিস করার জন্য ফুসফুস, বিশেষ করে ফুসফুসের কথাই বলবো, ডায়াগনোসিস করার জন্য বা চিকিৎসা দেওয়ার জন্য আমি মনে করি এই মুহূর্তে আসলে দেশের বাইরে যাওয়ার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের দেশেই সবগুলো ডিজিজের ডায়াগনোসিস সম্ভব, চিকিৎসাও সম্ভব। তবে হ্যাঁ, আমাদের উন্নতি করতে হবে আরও, আমাদের ডায়াগনোসিস যে ফ্যাসিলিটিস আছে আরও সেটা উন্নতি করা যায়, আমাদের চিকিৎসকদের আরও ট্রেনিং ব্যবস্থা করা যায়, এবং আমাদের যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আছেন
তাদেরকে অনেকেই ঢাকা কেন্দ্রিক, আমরা যদি একটু ওনাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে আমরা বক্ষব্যাধি ইউনিট করতে পারি, বা বিভিন্ন যে সরকারি জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে ওখানে যদি বক্ষব্যাধি ইউনিট করা যায় এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞদেরকে সেখানে পোস্টিং দেওয়া যায় বা সেখানে পাঠানো যায়, তাদেরকে নিয়োজিত করা যায়, তাহলে মনে হয় এটা আমরা আমাদের দেশে ডায়াগনোসিস এবং চিকিৎসা আমরা পুরোটাই করতে পারবো। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা বলবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা বলছি বাংলাদেশের ফুসফুসের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আমরা শুনছিলাম যে আমাদের দেশে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি কতটা সহজলভ্য, সেই ব্যাপার নিয়ে কথা বলছিলেন ডাক্তার সাখাওয়াত হোসেন আপনি। আর এখন একটু জানতে চাই, এই যে আপনি বলছেন আমাদের দেশে পর্যাপ্ত রয়েছে, কিন্তু তারপরেও একটি অংশ বা বেশ কিছু রোগী চলে যাচ্ছে চিকিৎসার জন্য বিভিন্ন দেশে। সেইখান থেকে আমাদের দেশে কিন্তু একটা বলবো যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রাও কিন্তু ক্ষয় হচ্ছে, আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। এই ব্যাপারে কি আমাদের সরকার বা আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা আছে তাদের কি কিছু করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? যে আপনি ঠিকই বলেছেন, এত কিছু আছে, আমরা বলি যে আমাদের ডায়াগনোসিস ব্যবস্থা আছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের একদম কনফিডেন্ট চিকিৎসকও আছে, তারপরেও কিছু মানুষ কিন্তু চলে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, তাতে আমাদের মুদ্রা, দেশের যে মুদ্রা এগুলো ব্যয় হচ্ছে বাইরে গিয়ে। এটা আমি মনে করি সরকার যে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে সরকার থেকে যদি সারা দেশে এভাবে আমরা জানাতে পারি মানুষজনকে, হ্যাঁ না এই চিকিৎসা আমাদের দেশে হচ্ছে, এই ফ্যাসিলিটিসগুলো আমাদের দেশে আছে, আমাদের যে বড় বড় হসপিটালগুলো আছে, বিশেষ করে আমরা জানি যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট আছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল, এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, আমরা সব ধরনের চিকিৎসা এখানে করছি এখন। হ্যাঁ, আমরা যে সবচেয়ে কঠিন যে রোগগুলো, আমরা ডিপিএলডি বা আইএলডি রোগ, ফুসফুসের ক্যান্সারের রোগ, এর চিকিৎসা কিন্তু হচ্ছে। আসলে তারপরেও কিছু মানুষ যাচ্ছে, অনেক সময় কেন যায়, অনেক সময় সবসময় যে চিকিৎসা হচ্ছে না বা অপ্রতুলতা, এটা কিন্তু সবসময় একমাত্র কারণ না, এটা হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু অনেকে যায় যে পারিপার্শ্বিক চাপে বা না জেনে, অনেকে জানেই না আমাদের বক্ষব্যাধি হাসপাতালে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে কী ধরনের চিকিৎসা চালু আছে, কী ধরনের অপারেশন হচ্ছে, এটা হয়তো আমরা সবাইকে জানাতে পারিনি এখনও, বা সরকার আমাদেরকে সেভাবে প্রচারণার যে দেশে কোন কোন চিকিৎসা হচ্ছে, কী ফ্যাসিলিটিস আছে, এটা যদি আমরা সবার মধ্যে জানাতে পারতাম, তাহলে অনেক রোগীকে হয়তো আমরা বিদেশে যাওয়া থেকে আমরা এদের পথ রোধ করতে পারতাম। এবং আমাদের যে কাজগুলো হচ্ছে, এটা আমাদের চিকিৎসকদের কিছু ভূমিকা আছে, আমরাও যদি সেটা বিভিন্নভাবে জানাই মানুষজনকে বা প্রিন্ট মিডিয়াকে কী কাজ হচ্ছে কী হচ্ছে না, তাহলে হয়তো মানুষ জানবে যে না, এখন আর দেশের বাইরে যাওয়ার দরকার নেই, আমরা দেশে আমাদের চিকিৎসাগুলো করতে পারবো। এটা একটি গুরুত্বপূর্ণ কারণ। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে আসলাম। আপনি যেহেতু বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে কাজ করেন, এখানে একটি বড় অংশের রোগী আসে ফুসফুসের ক্যান্সার নিয়ে, এবং এই ক্যান্সারের রোগীরাই কিন্তু বেশি চলে যাচ্ছে দেশের বাইরে বিভিন্ন ধরনের সেবা পেতে। আপনি কি মনে করেন এটি কি শুধুমাত্র বক্ষব্যাধি ইনস্টিটিউট কেন্দ্রিক বলেই চিকিৎসা পেতে দেরি হচ্ছে, বা আমাদের কর্পোরেট বা যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে চিকিৎসা অপ্রতুল, নাকি এখানে অন্য কোনো কারণ রয়েছে? আসলে দেখেন, এটা তো এখন ইন্টারনেটের যুগ। জি, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ঔষধ যখনই বের হয় আমরা কিন্তু পেয়ে যাই। তো আমাদের দেশে এটা বক্ষব্যাধি কেন্দ্রিক আসলে একটা এরকম আরও অনেক সেন্টার হওয়া দরকার, বিশেষ করে ডিভিশনগুলোতে, দরকার হলে ডিস্ট্রিক্টগুলোতে। যদি এরকম হয় তাহলে পেশেন্টদের সাধারণত শুধু বক্ষব্যাধি হাসপাতালের উপর অত লোড পড়বে না, বা পাশে ক্যান্সার হাসপাতাল আছে তাদের উপরে লোড পড়বে না, এবং পেশেন্টরা ভালো সুন্দরভাবে তাদের চিকিৎসা নিতে পারবে। কিন্তু চিকিৎসার কোনো খুব বেশি হেরফের হয় বলে আমি মনে করি না। সব ওষুধ এখন সব জায়গায় পাওয়া যায়। যেমন আমি আবার একটা উদাহরণ দিচ্ছি, যে আপনারা জানেন আমি একটু অসুস্থ ছিলাম, তো আমি তো দেশের চিকিৎসা নিয়ে খুবই ভালো আছি, এবং লোকজন আমাকে বলতো কেন বিদেশে যাচ্ছি না, বন্ধুরা ওই যে একটু আগে বলা হলো পারিপার্শ্বিক চাপ, বন্ধু বান্ধবের চাপ, অনেকে এরকমও বলতো যে পয়সা খরচ হবে সেই জন্য বিদেশে যায় না। কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন একজন বড় পলিটিশিয়ানও হাসপাতালে ভর্তি ছিলেন। উনি করলেন কি, যেদিন ডায়াগনোস হলো সেকেন্ড ডেতে সিঙ্গাপুর চলে গেলেন। আমি 4 দিন ছিলাম হসপিটালে, এর মধ্যে উনি আবার ব্যাক করলেন ওই হসপিটালে। ব্যাক করলেন কেন? যে ওখানকার চিকিৎসা এখানকার চিকিৎসা একই,
হ্যাঁ ওখানকার ফেসিলিটি হতো ভালো, ভালো রুমে থাকতে পারে, ভালো এয়ার কন্ডিশনার রুমে থাকতে পারে, সেগুলো হয়তো ওদের ভালো, এটা আমি বলবো। কিন্তু আমাদের দেশে চিকিৎসার খুব বেশি হেরফের হয় না। তবে হ্যাঁ আমাদের অপ্রতুলতা আছে, যেটা আমরা শুধু একটা সেন্টার কেন্দ্রিক, এগুলো যদি আমরা ডিসিমিনেট করে দিতে পারি, বিভিন্ন ডিভিশনালে দিয়ে দিতে পারি, বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলোতে দিয়ে দিতে পারি, তাইলে আমার মনে হচ্ছে আমাদের এই যে যেটা বললেন যে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে, সেটার তো আমরা রক্ষা পাবো এবং আমরা দেশে চিকিৎসা নিতে পারবো। তো এখানে আমি বলবো যে এটা সম্ভবত আমাদেরও ব্যর্থতা, রুগীদেরও ব্যর্থতা। আমাদের ব্যর্থতা হলে আমরা রুগীদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি না, আর রুগীদের ব্যর্থতা হলো যে হ্যাঁ বিদেশে গেলে হয়তো একটা ভালো চিকিৎসা পাবো। আপনারা জানেন, আমরা শুনছি যে যখন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ যখন উনি নাকি হার্ট অ্যাটাকে ভুগতেছিলেন, তো ওনাকে বলছিল বাইপাস করতে হবে, ওনাকে বাইরে যেতে হবে। উনি কিন্তু বাইরে যান নাই, উনি বলছেন যে আমার দেশে আমি হসপিটাল প্রতিষ্ঠা করব, আমি এখানেই চিকিৎসা নেব। এবং সেই চিকিৎসা নেওয়ার পরে উনি বহুদিন ভালো ছিলেন এবং প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেছেন। এবং আমাদের এরকম ডিটারমিনেশন হতে হবে না, আমাদের দেশে চিকিৎসা আছে, আমরা চিকিৎসা নিব, বিদেশি বহির্মুখী হব না। যদি এইটাই সম্ভব হয় এবং আমরা বুঝাতে পারি, তাইলে হয়তো বা বিদেশে যাওয়া রুগীদেরকে আমরা বন্ধ করতে পারবো। ধন্যবাদ। চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপনার কাছে। আমরা চিকিৎসা সেবা নিয়ে অনেক কথা শুনছি, আমাদের দেশে এখনো বারবার ঘুরে ফিরে একটি কথা আসছে যে এটি শহর কেন্দ্রিক, কিন্তু আমাদের যারা গ্রাম অঞ্চলে রয়েছে তাদের কাছে এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে একটি শব্দ শোনা যায়, সেটি হচ্ছে টেলিমেডিসিন। আপনার কাছে কি মনে হয় যে এটি আরও সহজলভ্য করার সুযোগ রয়েছে চিকিৎসা ব্যবস্থাকে আরও গতিশীল করার জন্য? আপনি ভালো প্রশ্নের উদ্রেক করেছেন। টেলিমেডিসিন সাহায্যে আসলে আমরা আমাদের যেহেতু আমরা একটু অর্থনৈতিকভাবে আমাদের দেশ অতটা স্বাবলম্বী না, সব ক্ষেত্রে একদম উপজেলা পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যে আমরা সব ব্যবস্থা দিতে পারবো বা চিকিৎসককে পদায়ন করতে পারবো, এটা নাও হতে পারে। সেক্ষেত্রে যেহেতু এখন তথ্য প্রযুক্তির অনেক উন্নতি ঘটেছে, এখন উপজেলা ল্যাবে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের সার্ভিস আছে, সেক্ষেত্রে টেলিমেডিসিন একটি ভালো উপায় হতে পারে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেখানে যখন টারশিয়ারি হাসপাতালে কাজ করেন, বক্ষব্যাধি হাসপাতালে বা যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে, তারা যদি উপজেলা ল্যাবের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ রাখেন এবং উপজেলায় রুগী যদি উপজেলা হসপিটালে আসেন বা কমিউনিটি ক্লিনিকে আসেন এবং ওখান থেকে যদি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দিতে পারি, হ্যাঁ আমার মনে হয় এটা খুবই সম্ভব। কারণ আমাদের এখন উপজেলা পর্যায়ে আমাদের পর্যাপ্ত চিকিৎসক আছেন যারা MBBS করান বা বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন, তাদের মাধ্যমে আমরা একটা তারা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। রুগী আসবে ওখানে ইউনিয়ন সাব সেন্টারে বা কমিউনিটি ক্লিনিকে, এবং হচ্ছে গিয়ে আর এখানে যারা আছেন যা বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা, তাদের সাথে যোগাযোগ করে আমরা চিকিৎসাটা ওখানেই ব্যবস্থা করতে পারি। সুতরাং এটা টেলিমেডিসিন একটি ভালো উপায় হতে পারে চিকিৎসা ব্যবস্থাকে একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে আবার একটু জানতে চাই, আমরা টেলিমেডিসিনের কথা শুনছি যে চিকিৎসা জন্য যেই ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো রয়েছে আমাদের দেশে, সেইগুলোর অবস্থা, কিন্তু আমাদের দেশে একটা বড় অংশের রোগী উপজেলা বা কমিউনিটি সেন্টারগুলোতে তারা যাচ্ছে ঔষধ নেওয়ার জন্য। তাদের রোগ বিশেষ করে যদি অসংক্রামক রোগগুলো রয়েছে, যেমন অ্যাজমা রোগ, যেমন COPD রোগ, এই ধরনের রোগীদের চিকিৎসার জন্য ওষুধগুলো দেওয়া হচ্ছে উপজেলা পর্যায়ে। তো এই ওষুধগুলোকে আপনি মনে করেন যে এই পদ্ধতিটা বা ফ্রি ঔষধ, এই ব্যাপারটি যথেষ্ট কার্যকর, নাকি এখানে আরও কিছু করার সুযোগ রয়েছে? আসলে এই যে বললেন যে ওষুধ নেওয়ার জন্য যাচ্ছে, আসলে আমাদের কিছু লোক তো আছে গরিব, ওরা আসলে টাউনে আসতেও পারে না বা দূরে হসপিটালে যেতেও পারে না, তাদের অবলম্বন ওইটাই। তো তাদেরকে যদি আমরা কিছু সাবসিডি না দিই, কিছু হেল্প না করি, তাহলে তারা কিভাবে সুস্থ হবে, কিভাবে বাঁচবে? আমার একটা উপজেলাতে পোস্টিং ছিল, তো ওখানকার এক চেয়ারম্যান এসে আমাকে বলল আমাকে কিছু অ্যামক্সিসিলিন দেন। তো আমি বললাম যে অ্যামক্সিসিলিন কেন, কি এটা খেললে আমার বাথরুমটা ক্লিয়ার হয়। তো এই হিসেবে আমাদের অবস্থা, যেখানে আমরা রুগীদেরকে যাদের পাওয়ার দরকার তারাই ওষুধ দিতে পারতেছি না বা আমাদের অপ্রতুলতা আছে, সেখানে প্রভাবশালী লোকরা যদি আসে তাদের ডেফিকেশনের জন্য অ্যামক্সিসিলিন খাবে, প্রভাব খাটে, আমার কাছ থেকে নিছো। তো আমার মনে হচ্ছে হ্যাঁ ওষুধ দেওয়ার দরকার আছে এবং সেটা প্রয়োজনীয় ক্ষেত্রে, যেখানে দরকার সেখানেই। আমার যেমন একটা এই যে ইনহেলার বললেন, এটা আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই আছে। তো আমরা যদি পেশেন্টকে ঠিকমতো বুঝিয়ে দিতে পারি, পেশেন্ট যদি ইউজ করতে পারে, তাহলে অ্যাজমা COPD এগুলোতে পেশেন্ট অনেক রিলিফ পাবে।
তো যদিও আমাদের হাসপাতালে ওষুধ আছে, সেটা এখনও আমি বলবো যে অপ্রতুল। আমাদের আসলে গরিব দেশ, আমরা কতটুকু দিতে পারবো সেটা আমাদের সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। তো এটার প্রয়োজন আছে আমি মনে করি। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন নির্মল শ্বাসে। আমাদের দেশে বা যদি বলি বা যে কোনো দেশের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার উন্নতির পিছনে একটা বড় কারিগর বলবো বা বড় হাতিয়ার হচ্ছে গবেষণা। এই জায়গায় বারবার একটি কথা তুলে এসেছে, আমাদের দেশের গবেষণার জায়গাটাতে এখনো অনেক কাজের সুযোগ রয়েছে। ডাক্তার মোহাম্মদ এলওয়ার হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে সবচেয়ে বেশি হওয়ার কথা গবেষণা, আসলে কি রকম অবস্থা? আসলে কোনো কিছুই গবেষণা ছাড়া হয় না। এই যে একটা রোগ বলেন, তার সাইন সিমটম, তার চিকিৎসা, সব কিছু আসলে গবেষণার উপর নির্ভর করে। একটা ঔষধ বলেন, সেটার ইফিকেসি, এটা কতটুকু কার্যকর, এটা সাইড ইফেক্ট কী, এগুলো সব কিছু আসলে গবেষণা দিয়ে নির্ধারণ করতে হয়। তো আমাদের দেশে আসলে গবেষণার জায়গাটায় ঘাটতি আছে, কিন্তু আমাদের সুযোগ সুবিধা অনেক আছে। যেমন আমাদের বিএমআরসি আছে, তারা কিন্তু অনেক ফান্ডিং করেন যদি আমরা গবেষণা করতে চাই। এখন আমাদের দেশে, যেমন আমার ইনস্টিটিউটের কথা আমি বলবো, এখানে স্টুডেন্টরা কিছু গবেষণা করেন তাদের পরীক্ষা পাশের জন্য বলেন, তাদের রিকোয়ারমেন্টের জন্য, কিন্তু আমাদের শিক্ষকদের লেভেলে এটা আসলে অপ্রতুল আমি বলবো। এবং এটা হওয়া উচিত যে শিক্ষকরাই গাইড করবেন, শিক্ষকরাই সেই গবেষণাতে অংশগ্রহণ করবেন, তাহলে একটা ফ্রুটফুল একটা ভালো রেজাল্ট আসবে। জি। তো এইদিকে সবাইকে, সব ইনস্টিটিউটে বাংলাদেশে, শুধু নট অনলি দ্য চেস্ট ইনস্টিটিউট, সবাইকেই আমি বলবো যে শিক্ষকরাই গবেষণাতে অংশগ্রহণ করবেন, এবং শিক্ষকরা যদি এটাতে অ্যাক্টিভ হন, তাহলে আমরা হয়তো ভালো কিছু পাবো ভবিষ্যতে। তো সবারকে আমি আহ্বান জানাবো যে আমরা যেন এই গবেষণার প্রতি আরও মনোযোগী হই, এবং গবেষণা করতে চাইলে আমার মনে হয় ফান্ডের খুব একটা সমস্যা হয় না। ফান্ড দেওয়ার মতো অনেক অর্গানাইজেশন আছেন, আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনও আছেন। তো আমরা এই ব্যাপারে একটু মনোযোগী হই। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই, আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথা শুনেছি, আপনার পরামর্শগুলো জানতে চাই যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, বিশেষ করে ফুসফুসের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে এইমাত্র যেটা স্যার বললেন, যে প্রথম কথা হচ্ছে কি, আমাদের নতুন নতুন ডিজিজ হচ্ছে, নতুন নতুন চিকিৎসার পদ্ধতি বের হচ্ছে, নতুন চিকিৎসার ঔষধ আসছে। এটার জন্য আমি আবারও বলবো, সেই গবেষণার উন্নতি করতে হবে। আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে, যেখানে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টরা আছেন এবং সার্জারি বললেন টিচারদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে গবেষণার প্রবণতাটা বাড়াতে হবে, নাম্বার 1। দেন হচ্ছে কি, যেটা করতে হবে, যে চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য আসলে শুধু ঢাকায় বেশি বা ঢাকা কেন্দ্রিক কিছু হবে না। আমাদের এই ব্যবস্থাটাকে, চিকিৎসার যে সুবিধাগুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। তাহলে কোথায় পৌঁছাতে হবে? ঢাকার বাইরে আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ আছে, সেখানে আমরা পর্যাপ্ত আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পদায়ন করতে হবে। জেলা পর্যায়ে আছেন, ইভেন উপজেলা পর্যায়ে। আমরা যদি উপজেলা পর্যায়ে পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের পক্ষভেদী বিশেষজ্ঞদেরকে ছড়াই দিতে পারি, এবং এখানে আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা করতে পারি, এবং যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো আমরা যদি এই উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, শুধু ঢাকা কেন্দ্রিক না, সবগুলো পর্যায়ে দিতে পারি, তাহলে বক্ষব্যাধি চিকিৎসার জন্য যে মানুষ যারা দেশের বাইরে যাচ্ছেন বা অনেক সময় চিকিৎসা হচ্ছে না, এটা আমরা বন্ধ করতে পারবো। এবং আমার মনে হয় আমরা বিশেষ করে ফুসফুসের ক্ষেত্রে, ফুসফুসের স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। জি, ধন্যবাদ। আমাদের দেশে ট্রেন চিকিৎসক, তার সংখ্যা কি আপনার কাছে মনে হয় যথেষ্ট? ট্রেন্ড বলতে যে একদম আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে, সেখান থেকে যে চিকিৎসা সেবাটা পাওয়া সম্ভব, সেটি কি আমাদের দেশে সম্ভব কিনা? আমাদের দেশে ট্রেন চিকিৎসক আসলে আছে আমি বলবো, কিন্তু আরও ট্রেনিংয়ের সুযোগ আছে এবং আরও আমরা উন্নতি করার সুযোগ আছে। সেক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, আমাদের কিছু চিকিৎসককে আমরা, যেটা সারা পৃথিবীতে এটা হচ্ছে, আমরা উন্নত ট্রেনিংয়ের জন্য বিদেশে পাঠাতে পারি, এটা সরকারিভাবেও পাঠাতে পারি। পাঠিয়ে আমরা উন্নত যে ট্রেনিং করে নিয়ে এসে সেটা আমাদের দেশে কাজে লাগাতে পারি। তাহলে হবে কি, আমাদের অনেক সময় তো আমরা সেটা যে প্রযুক্তিগুলো আমরা যদি শিখে আসতে পারি বাইরে থেকে, এবং সেটা আমরা দেশে এসে কার্যকর করতে পারি, সেক্ষেত্রে আমাদের আর এই যে রুগীদের বিদেশ যাওয়ার প্রবণতা আমি আগেই বলেছি, এটা অনেকটাই আমরা বন্ধ করতে পারবো। ধন্যবাদ।
আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই আমাদের রোগীদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো। আমি দর্শক এবং রোগীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনার নিজের রোগ সম্বন্ধে জানেন। আপনারা নিজেরা তো হয়তো অত ভালো জানতে পারবেন না, তো ডাক্তার যে ডাক্তার কাছে দেখান ওনার কাছে আপনি জানতে চান এবং নিজ সম্বন্ধে জানেন এবং সেটা কিভাবে প্রতিকার করা যায়, সেটাতে কিভাবে সুস্থ থাকা যায় সেই নিয়মগুলো আপনারা জেনে নেন। যেমন অ্যাজমা, আমরা বলি যে সিজনাল চেঞ্জের মধ্যে আপনারা সতর্ক থাকবেন, ঠান্ডা খাবেন না, ঠান্ডাতে যাবেন না, ধুলাবালিতে যাবেন না। তো এই জিনিসগুলো যদি আপনারা ঠিকমতো মেনে চলেন এবং ঔষধ নেন, তাহলে আমি মনে করি একজন অ্যাজমা রোগী সাধারণ মানুষের মধ্যে থাকতে পারবেন এবং তার এপিসোডে অ্যাটাক যখন হয় সেই অ্যাটাকগুলোর সময় যদি উনি সচেতন থাকেন, তাহলে একটা নর্মাল সুস্থ লোকের মতো উনি লাইফ লিড করতে পারবেন। যেমন সিওপিডির ব্যাপারে আমি বলি, আপনি এখনই সিগারেট বন্ধ করেন, আপনি ধুলাবাড়িতে যাবেন না। হ্যাঁ, আপনি এইরকমই অবস্থা হয় যে একজন সিওপিডি রোগ, সে বাথরুম থেকে আসতে পারে না, তার যে কত কষ্ট, যে ভুক্তভোগী যে রোগী সে ছাড়া অন্যদের বোঝা এটা খুবই মুশকিল। কাজে আপনি যদি আপনার এই বদ অভ্যাসগুলো চেঞ্জ করেন, সাদা পাতা জর্দা এগুলো বন্ধ করেন, গুল বন্ধ করেন, বায়োমাক্স ইউজ না করেন, সিগারেট বন্ধ করেন, তাহলে আপনি তো এটা নর্মাল লাইফ অ্যাটলিস্ট ফিজিবল আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, আপনার নিজের কাজগুলো আপনি নিজে করতে পারবেন। সেম সে ইন্ডাস্ট্রিয়াল লাং ডিজিজ বা ডিপিএলের কথা আমি বলবো, আপনি এক্সপোজার থেকে দূরে থাকেন। আপনি যতটুকু হয়ে গেছে তার তো এটা ফিরে আনা যাবে না, এটা যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ, আপনি মেডিকেশন নেন, নিয়ম মানেন, আপনি ভালো থাকবেন। ক্যান্সার রোগীদের ব্যাপারে আমি বলবো, আসলে ক্যান্সার অনেক ক্যান্সার ক্ষেত্রেই ভালো হয় না, আমরা হয়তো ভালো করতে পারি না, কিন্তু তার একটা কমফোর্টেবল লাইফ আমরা হয়তো তাদেরকে দিতে পারি। যে সেই ক্ষেত্রে মেডিকেশন বলেন, তারপর তার অ্যাক্টিভিটি, চেঞ্জ অফ লাইফ, সেগুলোতে আমরা হয়তো একটা কমফোর্টেবল লাইফ তাদেরকে প্রেজেন্ট করতে পারবো। হয়তো ক্যান্সার অনেক ক্ষেত্রে ভালো হয় না, আবার অনেক ক্ষেত্রে ভালো হয়। তো সেটা অনেকটা ডিপেন্ড করে নেচার অফ দ্য ক্যান্সার এবং সে কীভাবে চলতেছে, কীভাবে কী ওষুধ খাচ্ছে, সেগুলোর উপরে। তো আমি সবাইকে বলবো, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের অতিথিদের সাথে মিলিয়ে বলতে চাই, সচেতন থাকুন।